শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টা 5 মিনিটের দিকে রাষ্ট্রপতি, পরে 7টা 23 মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধা নিবেদন শেষে পৃথকভাবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে, বিগলে করুণ সুর বাজানো হয়। পরে তারা উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর রাত 12টায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচির মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে দুরভিসন্ধি পাকিস্তানিরা করেছিল তা সফল হয়নি বলে জানান কর্মসূচিতে যোগ দেয়া নেতাকর্মীরা। এদিকে জাতির সূর্য সন্তানদের স্মরণে ভোর থেকে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় 14 ডিসেম্বর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন নিয়ে আরও জানাতে রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, রায়ের বাজার বৌদ্ধভূমিতে এই দিবসটিকে কেন্দ্র করে কেমন সাধারণ মানুষের উপস্থিতি দেখছেন এবং সার্বিক যে কর্মসূচিগুলো রয়েছে জানাবেন। 1971 সালে প্রায় 9 মাস যুদ্ধের শেষ দিকে এসে বিজয় যখন বাঙালির সুনিশ্চিত, তার ঠিক 2 দিন আগে, বিজয়ের 2 দিন আগে 14ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো ছিল, আল বদর, আল শামস, তাদের সহযোগিতায় একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। বাংলা যে সব বরেণ্য মানুষ ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ যারা জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন, যারা বাংলাদেশকে নতুন করে দাঁড় করাবেন, সেই সকল মানুষকে এই হানাদার বাহিনী তাদেরকে টার্গেট করে একটা নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে। 14ই ডিসেম্বর রাতে, 14ই ডিসেম্বর সেই ঘটনাগুলো ঘটতে থাকে। এরপরে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন বৌদ্ধভূমিতে সেই সকল লাশ, হাত পা বাঁধা লাশ বা মরদেহ দেখা যায় এবং উদ্ধার করে বাঙালিরা। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য যে বৌদ্ধভূমি, সেটি রায়ের বাজার বৌদ্ধভূমি। এই রায়ের বাজার বৌদ্ধভূমি এবং মিরপুর যে শহীদ বুদ্ধিজীবী বৌদ্ধভূমি আছে, এই 2 জায়গাতেই কিন্তু এই দিবসটিকে কেন্দ্র করে পুরো বাঙালি বা বাংলাদেশিরা এই 14ই ডিসেম্বরকে উপলক্ষে কিন্তু তারা শোক কাতর হয়ে ওঠে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য ভোর থেকেই কিন্তু উঠে পড়ে লাগেন এবং শিশু সহ অভিভাবক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীজীবী পেশার মানুষ কিন্তু সেখানে উপস্থিত হন এই বীর শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে। বরাবরের নয়, এবারও কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী রায়ের বাজারের যে স্মৃতিসৌধ, সেখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ছে, যদিও বা সকালে কিন্তু সেই আমেজটা একেবারেই কম ছিল।
মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে বিগত সময়ের সাথে যদি আমরা দেখি যে সেই তুলনায় এবারের চিত্রটি কিন্তু কিছুটা ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম বলতে এই অর্থে যে এখানে যে মানুষের ভোর থেকে একটা পদচারণা সমাগমে জনসমাগম হয়ে ওঠে, শিশু কিশোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, সেটা কিন্তু এবার কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতিটা বাড়ছে। বিভিন্ন স্কুল কলেজ, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের মানুষ, পেশাজীবী নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্কুল, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবক বা শিক্ষকদের হাত ধরে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতারাও এসেছেন এখানে তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে এই শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করতে এবং ফুলেল শ্রদ্ধা জানাতে। পাশাপাশি এসেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো উপস্থিত হয়েছিলেন এখানে। ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং এসেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা ফুলেল শ্রদ্ধা জানান এবং জাতির এই বীর সৈনিকদের, শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রত্যাশা করেন যে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম এবং বাংলাদেশ উজ্জীবিত হয়ে উঠবে। আগামীর ধারাবাহিকতা সেভাবেই বয়ে নিয়ে যাবেন। তবে আমরা সকালে এসে যে ব্যাপারটি এখানে খেয়াল করেছি যে সকালের জায়গাটি কিন্তু একেবারেই শুনশান ছিল এবং গতকাল রাতে যারা যে সকল দেশপ্রেমিক বা বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে রাতে ফুল দিয়েছিলেন, সেই ফুলগুলো কে বা কারা যেন পুড়িয়ে দিয়েছে। সেই ফুলের পোড়া অংশ এই বেদির উপরেই রাখা ছিল এবং পরবর্তীতে সেটি এখানকার যারা সিকিউরিটি গার্ড বা এখানের ব্যবস্থাপনায় ছিলেন তারা এসে সেটি অপসারণ করে এবং পুনরায় সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে একটা অবকাঠামো বা ব্যবস্থাপনা, সেই জায়গাটিও কিন্তু এবার শূন্যতা খেয়াল করা যাচ্ছে। সে ধরনের কোনো ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়নি। আনোয়ার সাদাত, আপনাকে ধন্যবাদ। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে 9 মাসের মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি বাহিনী দখলদারদের দোসর রাজাকার আলবদর আল শামসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। দিনটি স্মরণ করতে খুলনায় রাত 12টা 1 মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান সহ বিএনপি নেতা কর্মীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা এই দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর ব্রেন প্রোটেকশন প্রোটোকলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই তথ্য জানিয়েছে। জানানো হয়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই আবারও তার ব্রেনের সিটি স্ক্যান করা হবে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতি দেয়। জানানো হয়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই আবারও তার ব্রেনে সিটি স্ক্যান করা হতে পারে। হাদির ফুসফুসেও আঘাত রয়েছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। তবে কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে বলেও জানায় মেডিকেল বোর্ড। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির খোঁজ নিতে আসা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মন্তব্য করেন, অতীতের হামলার ঘটনার বিচার না হওয়াতেই হাদির উপর হামলার সাহস পেয়েছে অপরাধীরা। তিনি সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ হাদির বেঁচে ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। দাবি করেন, পুরনো ফ্যাসিবাদী শক্তি হাদির উপর আক্রমণ করেছে। হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল, তারা নতুন আরো অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে।
হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল, সেগুলো তারা অপব্যবহার করছে। ওসমান হাদির উপর হামলার ঘটনা থেকে অনেকেই ফায়দা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ষড়যন্ত্র প্রতিহত করে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বিজয়ের মাসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। শনিবার সমাপনী দিনের আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়গুলো ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলার ঘটনা দুঃখজনক উল্লেখ করে তারেক রহমান বলেন, এই হামলা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে যে কোনো মূল্যে নির্বাচন করতেই হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার, সকল কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তা সহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা রিটার্নিং অফিসারদের জন্য গানম্যান নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়াতে ও সারা দেশের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতের জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। এর পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন। অগ্নিসংযোগের ঘটনা ঘটে লক্ষ্মীপুর নির্বাচন অফিসে। শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, দিবসটি উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ জনগণের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার কর্মসূচিগুলো জানাবেন। দেখুন, 7টা 5 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 7টা 6 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদনের পরে এবং তারা চলে যাবার পরে মূলত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান সেটি খুলে দেওয়া হয় এবং সেটি খুলে দেওয়ার পরপরই আমরা দেখেছি যে সাধারণ মানুষের ঢল নেমেছে বলা যায় এবং সেই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং 1971 সালের এই দিনে মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের এবং পাকিস্তানি বাহিনী তারা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের এবং একটা জাতিকে মেধাশূন্য করবার জন্য যা যা করা দরকার সেটি করবার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠনগুলো আছে, সেই অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সবাইকে এই বাংলাদেশের যে স্বাধীন
দেশ এবং সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন এবং সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের পরিবেশ ভালো রাখবার জন্য এবং জাতীয় ঐক্য ধরে রাখবার জন্য যা যা করা দরকার সেগুলো তিনি জানিয়েছেন। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর উত্তর সহ ঢাকা বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠনগুলো এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি একেবারে সাধারণ মানুষ যারা তার ছোট বাচ্চাকে নিয়ে এখানে এসেছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং একজন অভিভাবক তার সন্তানকে আজকের যে দিনটি এবং কেন আসলে এই বুদ্ধিজীবী দিবস এত গুরুত্বপূর্ণ, কেন আজকের দিনে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো সাধারণ যারা শিক্ষার্থী আছেন, অভিভাবকরা যারা আছেন তারা তার সন্তানকে জানাচ্ছেন, স্কুল কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে আসলে বলা যায় যে একদম বুদ্ধিজীবী কবরস্থান সেটি সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে আছে। একদম সেই যে মাজার রোড যেটি বলা হয় মিরপুর মাজার রোড, সেই পুরো মাজার রোড জুড়ে কিন্তু এখন যে শ্রদ্ধা নিবেদন করতে আসা যে মানুষের ঢল, সেই মানুষের ঢল সে মাজার রোড পর্যন্ত পৌঁছে গিয়েছে। অর্থাৎ মানুষ অপেক্ষা করছেন কখন এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আছেন সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখবেন যে জাতীয় পতাকা হাতে একদম ছোট শিশুরা তারা বাবার কাঁধে চড়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। অর্থাৎ একজন অভিভাবক, একজন বাবা তার সন্তানকে একদম ছোট বয়স থেকেই এই যে দেশের মুক্তিযুদ্ধ এবং দেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান, কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে এই ছোট শিশুদের মনে একদম ছোটবেলা থেকেই অভিভাবকরা তারা বলছেন এবং তারা তাদের মধ্যে স্বাধীনতা, দেশ স্বাধীন এবং একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছেন। তো আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে শ্রদ্ধা নিবেদন চলছে এবং দিনভরই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সর্বসাধারণ এবং রাজনৈতিক দল তাদের অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। সেই সাথে মুক্তিযোদ্ধারাও এখানে আসছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে এটি ছিল এখানকার সবশেষ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ওসমান হাদির ওপর হামলার ঘটনা জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না, নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয় তাহলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে বলেও জানান তিনি। এই ঘটনা ব্যাপারে যে নির্বাচনের পর কোনো খুব বড় একটা প্রভাব ফেলবে এটা আমরা মনে করছি না। আমরা মনে করতেছি যে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের আইন শৃঙ্খলা আরো বেশি জোরদার করবেন, আর নির্বাচন ইনশাল্লাহ নির্দিষ্ট তারিখে হবে বলতে পারি যে আমরা খুব শক্ত অবস্থানে থাকবো। এদেশে ফ্যাসিস্ট ও ভারতপন্থীদের জায়গা হবে না, ওসমান হাদির নামে শপথ নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ অভিযোগ করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদ রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ। সমাবেশে ইন্টারিম সরকারের দুর্বলতার খেসারত হাদিকে কেন দিতে হবে বলে মন্তব্য করেন তার ঘনিষ্ঠজনেরা। হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে, এত কিছুর পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের বিষয় সিদ্ধান্ত বাইরে থেকে নয়, দেশের মানুষ নেবে। সুশীলরাই দেশে ফ্যাসিবাদ কায়েম করছে বলে দাবি করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোনো আশা আপনারা করবেন না। হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ।
রক্তের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না। সে যেই নামেই থাকুক না কেন, এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। এ সময় আবারও দিল্লির কাছে দেশ বিক্রির পায়তারা চলছে বলে অভিযোগ করেন এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ। আর আরও একবার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান মামুনুল হকের। বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বিক্ষোভ সমাবেশে সোমবার সর্বদলীয় সমাবেশ ঘোষণা করা হয়। পরে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনের প্রার্থীরা আবেদন করলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির ওপর হামলা নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান তিনি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা আরও জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা চাইলে সরকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে। লাইসেন্স তাদের আমরা দিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার সব প্রস্তুতি নিয়েছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ দ্রুত শুরু হবে বলেও জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে 6 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল খান নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় উপজেলার আব্দুর বেপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার জানিয়েছে, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী নাজমুল শিশুটিকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বলে। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নাজমুলকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের মাধ্যমে বাচ্চাটাকে দ্রুত আমাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। ওখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শরীয়তপুর সদর হসপিটালে রেফার করে। তাৎক্ষণিক একই সময়ে আবার যে দর্শনকারী যে আছে তাকে এলাকার লোকজন একটা প্রাথমিক গণধোলাইয়ের মতো দিয়েছিল। পরে আমরা আমাদের এই লোকজন সহ কৌশলে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। রিপিট ক্যাডার জটিলতায় আটকে আছে 48তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নিয়োগের প্রজ্ঞাপন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত নিয়োগের আশ্বাসে অনেকেই বেসরকারি মেডিকেলের চাকরি ছেড়েছেন, কেউ বা বাদ দিয়েছেন উচ্চতর কোর্স।
অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় দিন কাটছে এই স্বাস্থ্য ক্যাডারদের। তবে মন্ত্রণালয় বলছে শিগগিরই নিয়োগ পাবেন তারা। রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পার্কে আড্ডায় ব্যস্ত ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডাররা। প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষা, ভাইবা, সুপারিশপ্রাপ্তি এমনকি স্বাস্থ্য পরীক্ষাও শেষ, কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় যোগদান করতে পারছেন না ৩,০০০-এরও বেশি চিকিৎসক। ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। আমরা এখনো আশা রাখি যে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমাদের নিয়োগটা নিশ্চিত হবে। এবং এই বিলম্বটা হওয়ার কারণে আমরা হচ্ছে যে আমাদের যে স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি সেটা নিয়ে আমরা এখন একটা শঙ্কার মধ্যে আছি। অক্টোবরের মধ্যেই নতুন নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তার ঘোষণায় বেসরকারি হাসপাতালের ভালো বেতনের চাকরি ছেড়েছেন কেউ কেউ, অনেকে বাদ দিয়েছেন উচ্চতর ডিগ্রির পড়াশোনাও। স্যারদের কথা আশ্বস্ত আমি আমার ট্রেনিংটা ডিসকন্টিনিউ করি, এবং আমি না, আমার মতো অনেকেই প্রায় 7 বছর এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট করে এখন আমরা পোস্ট গ্রাজুয়েশন লাইফে আছি। আমরা ফিনান্সিয়াল যে প্রবলেমটা আছে এটা নিয়ে খুব একটা সমস্যা ফেস করতেছি, যেটা খুবই একটা বাস্তব সমস্যা। দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক সংকট। পদ সংখ্যার অর্ধেক জনবল দিয়ে যেনতেনভাবে চলছে চিকিৎসা। স্বাস্থ্যসেবা প্রদানে প্রধান বাধা হচ্ছে জনবল সংকট। আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার মতো মোটামুটি সকল ইকুইপমেন্ট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, এক্সরে মেশিন থেকে শুরু করে অন্যান্য, কিন্তু জনবল সংকটের কারণে আমরা চিকিৎসা সেবা সহ অন্যান্য যে সেবা আছে এগুলো দিতে হিমশিম খাচ্ছি। শীঘ্রই ৪৮তম বিসিএসের নিয়োগ অটোমেশন প্রক্রিয়ায় হবে বলে আবারও জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। ৪৮-এর এটা নিয়োগ প্রক্রিয়া, এটা শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন বাকি, সেখান থেকে জনপ্রশাসনে চলে গেছে ভেরিফিকেশনে, জনপ্রশাসন থেকে আমাদের কাছে আসতে আমাদের এবার আমরা একটা জিনিস বলে ফেলা ভালো যে টোটাল পদায়ন প্রক্রিয়াটা অটোমেশন করা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। উল্লেখ্য, সেপ্টেম্বরের ১১ তারিখ ২,৮২০ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জন পিএসসির সুপারিশপ্রাপ্ত হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে চাঁদপুর পৌর বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের ময়লাযুক্ত, ঘোলা এবং দুর্গন্ধময় পানি সরবরাহের অভিযোগ স্থানীয়দের, যা জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। সমস্যা সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি পৌর প্রশাসকের। ডাকাতিয়া নদী থেকে পানি শোধনের পর এলাকার বাসিন্দাদের সরবরাহ করে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ, কিন্তু পৌরবাসীর অভিযোগ ময়লাযুক্ত, দুর্গন্ধময়, অপরিষ্কার পানি পানে বাধ্য হচ্ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, দৈনন্দিন কাজে পানি ব্যবহার করাও দায় হয়ে পড়েছে, এমনকি পানি ফুটিয়েও যাচ্ছে না পান করা। ক্যানচেলা, কেচা, শামুক এগুলি কলের মুখে আটকা থাকে, বালতির মধ্যে অনেক সময় ক্যানচেলা পাওয়া যায়। পৌর কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় এবারও পানির বিল বাড়াইছে, ট্যাক্স বাড়াইছে, কিন্তু বিনিময়ে আমরা সেবার মাল কিছুই পাচ্ছি না। এই পানিতে গোসল করতে তো আমাদের সমস্যা হয়, কাজ করতে বাসন কোসন করতে আমাদের তো রোগ জীবাণুর ভয় থাকে। পৌর পাম্প অপারেটরদের দাবি, ড্রেনেজ ব্যবস্থা ও কয়েকটি কারখানার দূষিত পানি যাচ্ছে ডাকাতিয়া নদীতে, এজন্য বিশুদ্ধ পানি পাচ্ছে না পৌরবাসী। এই বাজারের যত ময়লা আবর্জনাগুলো এই নদীর মধ্যে এখানে এই প্ল্যানের পাশে ফালায়। আমাদের যখন ফিল্টারে পানি পড়ে ডেইলি 2 বেলা আমাদের ফিল্টার ওয়াশ করতে হয়। পানি সরবরাহের বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। পাইপ সহ প্রত্যেকটা জায়গায় আমরা পরীক্ষা করে দেখছি যে কোথাও কোনো লিকেজ আছে কিনা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ইনটেক পয়েন্ট আছে সেই ইনটেক পয়েন্টের কাছে 2টা ছোট ড্রেন আছে আর কি। তো সেই 2টা ড্রেনকে আমরা গতিপূর্ণ দিকে সরিয়ে সেগুলোকে আমরা ফল করার জন্য আমরা চেষ্টা করছি আর কি। চাঁদপুর পৌর এলাকায় 1,60,000 মানুষের বাস, যেখানে দৈনিক পানির চাহিদা 24,300 ঘনমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।